বাঙ্গালদা আজকে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। বাগদায় মতুয়া ঠাকুরবাড়ির মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যা তিনি প্রার্থী হয়েছেন। এই সামগ্রিকভাবে যদি প্রার্থী তালিকাটা নিয়ে বলেন, এবং যেখানে মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী তারা লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে অনেক ভোটে, এটা সম্পূর্ণ দলের সাংগঠনিক বিষয়। আসন্ন বিধানসভার 4টি যে উপনির্বাচন তাতে প্রার্থী ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা মেনে দলের তরফে 4 জন প্রার্থী ঘোষিত হয়েছেন। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, বাগদায় মধুপর্ণা ঠাকুর, মানিকতলায় শক্তি পাণ্ডে এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। তো এখন এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, সব দিক বিবেচনা করে দল প্রার্থী ঘোষণা করেছেন এবং আমরা পূর্ণ আস্থা রাখছি মানুষের উপর। 4 প্রার্থী বিপুল ভোটে, কারণ মানুষ এটা বিবেচনা রাখছেন যে এই যে ভোটটা আসছে, যে ভোটটা বিধানসভার উপনির্বাচন, লোকসভার একটা আলাদা প্রেক্ষিত থাকে, সেখানেও মানুষ বিপুলভাবে তৃণমূলকে সমর্থন করেছেন। তৃণমূলের এত সাংসদ, এত জনসমর্থন, তার মধ্যেও কিছু অংশ, কিছু মানুষ সাময়িক বিভ্রান্তিতে হয়তো কেউ কেউ কম হলেও অন্য পার্টিকে ভোট দিয়েছেন, কিন্তু বেশি মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। কিন্তু বিধানসভার প্রেক্ষিত আলাদা। বিধানসভায় সরকার কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে উপনির্বাচন, এখানে সরকার পরিবর্তন, সরকার সম্পর্কে কোনো নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ভোট কিন্তু এটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার ছিল, আছে এবং থাকবে। এখানে এই কেন্দ্রগুলির বিধায়ক নির্বাচন করলে রাজ্য সরকার তার সঙ্গে সঙ্গতি রেখে এলাকার উন্নয়ন আরো ভালোভাবে করতে পারবে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকার পক্ষেই এই এলাকার অংশগ্রহণ জোরদার করতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরই মানুষ ভোট দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আত্মবিশ্বাসী 4-4। এবং বিজেপি এখনো পর্যন্ত কিন্তু তারা প্রার্থী তালিকা কিছু ঘোষণা করতে পারল না। দেখুন, বিজেপি একটা বিনোদনমূলক ক্লাবে পরিণত হয়েছে। তো ওখানে লোকসভা নির্বাচনের আগে কত রকম বড় বড় কথা, কত রকম বড় বড় হুমকি, শেষ পর্যন্ত দেখা গেছে লোকসভায় ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। দিল্লির ক্ষেত্রেও কমেছে, আর বাংলায় তো ভরাডুবি। তারপর থেকে তাদের নেতাদের মধ্যেই কাদা ছোঁড়াছড়ি, কে দায়ী, কারা হাইজ্যাক করে নিল, কামিনী কাঞ্চনের থিওরি আসছে। তো ফলে বিজেপি কাদের প্রার্থী দিচ্ছে, কাদের প্রার্থী দিচ্ছে না, এসব নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, কোনো বিরোধী দলকে নিয়েই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে এবং অধিকাংশ মানুষ, কার্যত সব মানুষের বিপুল সমর্থন নিয়ে এই প্রার্থীরা জিততে চলেছেন। বিরোধী তারা ছন্নছাড়া, পরাজিত। বিধানসভায় আরো বেশি করে ভোটের সুইং হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে, কারণ আমি আবার বলছি, এটা সরকার সম্পর্কে নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ভোট নয়। মমতা ব্যানার্জির সরকারই ছিল, মমতা ব্যানার্জির সরকারই থাকবে, কিন্তু বিধানসভার উপনির্বাচন মানে ওই এলাকায় সরকার পক্ষের বিধায়ক থাকলে উন্নয়নের আরো সমন্বয় বাড়বে, সুবিধা বাড়বে। তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ দেখেছেন বিজেপি দিল্লিতে ধাক্কা খেয়েছে, বাংলায় উঠে গিয়েছে, এই কাদা ছোঁড়াছড়ি চলছে। সিপিএম শূন্য, কংগ্রেস লাটে উঠেছে। এদেরকে কোনো মানুষ ভোট দেবেন? কেউ ভোট দেবেন না। দাদা, একটা স্পেসিফিক প্রশ্ন করছি। এটা সমস্ত কটা নির্বাচনের ক্ষেত্রে ম্যাটার করে। এখানেও দেখা যাচ্ছে যে 50% মহিলা মুখকে দাঁড় করানো হলো। কোনো বিশেষ বার্তা দেওয়া হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় নারী শক্তিকে অগ্রাধিকার দিয়ে চলে, প্রাধান্য দিয়ে চলে, গুরুত্ব দিয়ে চলে। সেটা আপনি তাদের আর্থিক অধিকার, সামাজিক অধিকার, প্রশাসনিক অধিকার, রাজনৈতিক অধিকার, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চিরকাল এই গুরুত্বটা দিয়ে যান। সেই জায়গায় যদি দেখেন, আমাদের এবার লোকসভা নির্বাচনে যে
সাংসদরা জিতেছেন তাদের 38% মহিলা, সর্বস্তরে, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের জন্য, মহিলাদের স্বনির্ভরতার জন্য, মহিলাদের অধিকারের জন্য একের পর এক স্কিম। আবার যদি দলের পদে দেখেন, জনপ্রতিনিধিত্বে দেখেন, পঞ্চায়েতে দেখেন, পুরসভায় দেখেন, বিধানসভায় দেখেন, সংসদে দেখেন, মহিলা অংশগ্রহণ এবং মহিলাদের সেই জায়গায় যে সসম্মানে তাদের কাজ করার স্পেসটা দেয়া, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস করে আসে। এখানেও দেখুন পুরোপুরি সেই এই উপনির্বাচনের তালিকাতেও যথাযথভাবে সেটি প্রতিফলিত। রায়গঞ্জ আর একটা ছোট করে বলি, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই দুই কেন্দ্রেরই বিধায়ক বিজেপিতে ছিলেন, পরে তারা তৃণমূল কংগ্রেসে আসেন। লোকসভায় তাদেরকে প্রার্থী করা হয়। লোকসভা ভোটের নিরিখে তাদের এই দুই কেন্দ্রে একজন 47,000-এ হেরে আছেন, আরেকজন 37,000। এই জায়গা থেকে তাদেরকে কয়েকদিনের ব্যবধানে আবার উপনির্বাচনেও তাদের উপর আস্থা এটা রাখা। সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার। দল সিদ্ধান্ত নিচ্ছেন কোন পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের ফল হয়েছিল, সেগুলির বিধানসভা ভিত্তিক বিন্যাস কি ছিল, তার সঙ্গে আনুষঙ্গিক কি কি ফ্যাক্টর ছিল, সমস্ত দিক দেখে বিবেচনা করে দল এই প্রার্থীর নাম ঘোষণা করেছে, যে প্রার্থীরা বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করতে চলেছে। না, সেটা হচ্ছে দেখা গেল যে গতকালকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বিজেপি কর্মীদেরকে নিয়ে রাজভবনে যাওয়ার জন্য চেষ্টা করলেন, পুলিশ 144 ধারায় কথা বলে আটকে দিল। কি বলবেন? হাইকোর্টে গেছে, আজকে আবার হাইকোর্টে গেছে। সে যেতেই পারেন। আর আসল বিষয়টা হচ্ছে যে এই রাজভবনে যাওয়াটা একটা পুরোদস্তুর নাটক, যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে, দিল্লিতে তো বটেই, রাজ্যে পর্যুদস্ত, এবং যারা এইসব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী, বিজেপির ভেতর থেকে উঠছে, অমুকরা দায়ী, আদি বিজেপি, তৎকাল বিজেপি, ঝগড়া চলছে। এবং এরা এই নেতারা, বড় বড় পদে থাকা নেতারা যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিলেন, তারা দলের মধ্যেই কাঠগড়ায় উঠে গিয়েছেন, দলের কর্মীদের কাছেই তারা ভিলেন। সেই জন্য এই পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক। ঘর ছাড়া আবার কি, বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে, সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে, পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার, তাদের রাজভবন এমন একজন ব্যক্তি, রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল, নিজেদের ব্যর্থতা ঢাকতে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছি। বাকি রইল প্রশাসনিক বিষয়, কোথায় 144 আছে, কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে। সেটা আজকে রাজ্যপালকে নিতে চলে গেলেন আজকে মায়ের মিষ্টি নিয়ে। উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজের পার্টির, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন, তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন। আপনাদের ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার আগের ইস্যুটাতে আছে। কিছুক্ষণ আগে শুভেন্দু সিপিকে একটা মেল করেছে, অভিষেক রাজভবনের সামনে যেখানে ধর্নায় বসেছিল সেখানে তারাও ধর্নায় বসতে চান, এই অনুমতি। আমার মনে হয় যারা এই ধরনের নাটক করছেন তাদের লোক নেই, জন নেই। অভিষেক যদি কোনো কর্মসূচি নেন, তার রেজাল্টটা তো বাংলার ভোটের ফলে দেখতে পাচ্ছেন। অভিষেকের সঙ্গে তুলনা, অভিষেকের কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায় তো আরো উপরে, বাদ দিলাম। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, বাংলার দাবি আদায়, তার রেজাল্টটা দেখতে পেয়েছেন। আর যারা তুলনা করতে যাচ্ছেন তারা তো এত হাঁক ডাক করে ঘুরে বেড়ালেন, তাদের এই হাল হলো কেন? তাহলে এইভাবে করবেন না। নাটক করতে হলে আমার মনে হয় শহীদ মিনারের ওপরতলায় রেলিংয়ে 7 দিন দাঁড়িয়ে থাকুন, ওইটা একটা নাটকের একটা ভালো, চারপাশে সারা পৃথিবীর ফটোগ্রাফার আসবে, চারদিকে একটা প্রচার হবে। শহীদ মিনারের একদম উপরে যেখানে চূড়ো আছে ওখানে দেখবেন একটা ছোট রেলিং আছে, ওই রেলিং ধরে দাঁড়িয়ে থাকুন 7 দিন, এটাতে একটা
নাটক, নতুন ধরনের নাটক করা সম্ভব হবে। ইডি চার্জশিটে বিস্ফোরক বললে এপ্রিলে মুদ্রাস্ফীতির হার ছিল 5.52%, সেটা আবার মে মাসে চলে এলো 7.40%। কি বলবেন? দেশের অর্থনীতি বিপর্যস্ত। নরেন্দ্র মোদী সরকারের হাতে দেশের অর্থনীতি, সমাজনীতি, মানুষের নিরাপত্তা, গরিব মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার কোনোটাই নিরাপদ নয় এবং আর্থিক ব্যবস্থা যে ভেঙে পড়ছে